নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন। বিশেষ করে 2025 আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, মানে আর কটা দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু নতুন বছর 2026কে আমরা সুস্বাগতম জানাবো। আসলে 2025 আমাদের একটা পুরানো বছর, এখনো যায়নি ঠিকই, কিন্তু পুরানো বছরের অনেক কিছু মনে হয় আমাদের স্বপ্ন, অনেক কিছু আমাদের আশা আকাঙ্ক্ষা বাসনা সব কিছুই মনে হয় পরিপূর্ণতা পায়নি। হয়তো অনেকটাই কিছুটা হয়তো আবার দুঃস্বপ্নেও রূপান্তরিত হয়েছে। আসুন না আমরা নতুন বছরকে নতুনভাবে ফিরে পাই। নতুন বছরে আমাদের প্রত্যেকটা বছর, নতুন বছরের আমরা 2026-এ যেই আমরা পা দেব, আমাদের জীবনের জার্নিটাও মনে হয় নতুন করে আমরা চলতে পারি। ভালো থাকার সেই বাণী, ভালো থাকার জন্য যে আমাদের জীবনের অনেক কিছু চাওয়া পাওয়া সব কিছুকেই যাতে আমরা পূরণ করতে পারি, সেই স্বপ্নকে চরিতার্থ করতে পারি, নিশ্চয়ই পারবেন। সেই বাস্তবটাকে আমরাই তুলে ধরি, তার কারণ স্বপ্ন আমাদের সবই থাকে, আমাদের জীবনের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, সেটাকে কিভাবে বাস্তবায়িত করবেন সেই ব্যক্তিত্বকে কিন্তু আমরা সঙ্গে পাই সুব্রত চক্রবর্তী মহাশয়কে, যিনি কিন্তু আপনাদের সেইভাবেই পথ দেখান, পথ প্রদর্শকের মতন একেবারে ফ্রেন্ড ফিলোসফার গাইড হয়ে আপনাদের সঙ্গে তিনি থাকেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তবু তার সম্বন্ধে কিছু বলতে হয়। যিনি কিন্তু কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ এবং বাস্তুবিদ, বাস্তু কনসালটেন্ট এবং অল ইন্ডিয়া অ্যাস্ট্রো কাউন্সিল থেকে নিউ দিল্লি, যেখান থেকে তিনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত। এটা একটা বড় পাওয়া আমাদের। সেই ব্যক্তিত্বকে কিন্তু আমরা সঙ্গে পাই এবং তার সঙ্গে তিনি একটা কথাই বলেন, বিজ্ঞানসম্মত বিজ্ঞানকে তিনি নিয়েই তার পথ চলা, সায়েন্সকে ভীষণভাবে তিনি অ্যাপ্লাই করেন। তার জ্যোতিষ, যেটা জ্যোতিষের যে আলাদা যে একটা বিশ্বাস থাকে বিজ্ঞানের প্রতি, সেটাকে তিনি তুলে ধরেন। প্রত্যেকটি তার কথার মধ্যে কিন্তু বিজ্ঞান লুকিয়ে থাকে এবং তিনি একটা কথাই বলেন যে ওয়ান টাইম রেমিডি লাইফ টাইম বেনিফিট। খুব সুন্দর একটি সেন্টেন্স, আপনারা সেটা অনুধাবন করছেন অবশ্যই। তার এই লেখাটার মধ্যে এটাও তার নিজস্ব একটা সৃষ্টি লেখা, যাকে বলে অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট, তন্ত্র রিসার্চার এবং জ্যোতিষ শিক্ষক, যিনি কিন্তু আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচারে বিশ্বাসী। সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই সুব্রত চক্রবর্তী মহাশয়। আরেকটু বলতে হয় আমার, যিনি কিন্তু সাহিত্যে MA BEd এবং জ্যোতিষ বিদ্যা বাচস্পতি, জ্যোতিষ বিদ্যা বারিধি গোল্ড মেডেলিস্ট। 2024-এ যিনি কিন্তু HBT থেকে জ্যোতিষ মহাগৌরব সম্মান পেয়েছেন, মহাগৌরব সম্মানে ভূষিত হয়েছেন। এবং সেই ব্যক্তিত্বকে পাওয়া মানে আমাদের অনেক কিছু কিন্তু জানার অভিপ্রায় জেগে ওঠে। তার কারণ তিনি সেইভাবেই কিন্তু আপনাদের পথ দেখাবেন। আজকেও যে মানুষগুলো আপনাদের জিজ্ঞাসা নিয়ে কিন্তু আপনারা অনুষ্ঠানটি দেখছেন এবং বহু মানুষের সেই জিজ্ঞাসা, আপনাদের আমরা নামগুলো মেনশন করব, মেনশন করে তুলে ধরব। এই কথাগুলো আজকে কিন্তু আপনারা চেয়েছেন। কি হতে পারে 2026, কি হতে পারে, এটা আমরা কিন্তু একটা ভীষণ কনফিউশনে রয়েছি, একটা কৌতূহলের মধ্যে রয়েছি। সেটাইই কিন্তু আজকে উদ্ঘাটন হবে। অবশ্যই আমাদের সঙ্গে যারা রয়েছেন, যারা এই জিজ্ঞাসাগুলো রেখেছেন, শর্মিষ্ঠা দেবনাথ বাগনান থেকে এই জিজ্ঞাসাটা রেখেছেন 2026 কেমন যাবে। প্রতিমা বিশ্বাস, তিনিও বলেছেন যে গড়িয়াতে তিনি থাকেন, তিনিও এই জিজ্ঞাসাটি রেখেছেন। এবং গৌরাঙ্গ সরকার উত্তর দিনাজপুর থেকে তিনিও জানিয়েছেন তার কথা যে কি হতে পারে। এবং ইন্দ্রজিৎ মিশ্র পূর্ব মেদিনীপুর থেকে তিনিও জানিয়েছেন কি হতে পারে 2026। সত্যি এটা আমাদের মধ্যে সকলেরই একটা জিজ্ঞাসা, 2026 কেমন যাবে, রাশিগত বিচারে কাদের রাশি শুভত্ব আনবে এবং অশুভত্ব আনবে, সব কিছু আমরা আজকে ডিটেলস জানবো। এবং কর্মজীবন কেমন যাবে, এটা হলো আরেকটি অধ্যায়, যাকে বলে কর্মজীবন। সব কিছু কিন্তু আজকে আমরা বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত চক্রবর্তী মহাশয়। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু সব কিছু জেনে যাচ্ছেন। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন, আজকের অতিথি কিন্তু সুব্রত চক্রবর্তী মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভি দেখে চলেছেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে লাইভ পেয়ে যাচ্ছেন প্রত্যেক রোববার দিন দুপুর 2:45। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে বাড়িতে বসে টিভিতে, মোবাইলে বা ইউটিউব থেকে বা ফেসবুক পেজ থেকে লাইভ দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনেই আমার গ্লোব টিভির টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে।
তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, কারণ তারা ছাড়া কিন্তু এই অনুষ্ঠানটা যে ভাবে যে আপনাদের কাছে সম্প্রচার হচ্ছে সম্ভব হতো না। অসংখ্য ধন্যবাদ জানাই গ্লোব টিভি কর্তৃপক্ষের শুভেচ্ছা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনে রয়েছে শর্মিষ্ঠাদি কোনো শুভেচ্ছা। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো সেক্ষেত্রে অনুষ্ঠান শুরুর প্রথমেই শর্মিষ্ঠাদি বলে দিয়েছে। তো যেটা বলার, যে যারা জানতে চেয়েছিলেন তাদের মধ্যে দেখুন আমি ছোট্ট করে, কারণ এর আগে আমি রাশিফল 2026-এর কী হতে পারে, কি ডিটেলস, এর আগে আমি কিন্তু গ্লোব টিভিতে আলোচনা অলরেডি হয়ে গেছে, তাও শর্ট করে বলে দিই। তবে কর্ম নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে 2026-এ কোন রাশিদের জন্য কর্মজীবন অত্যন্ত ভালো হতে যাচ্ছে। কারণ আমরা এতদিনে হয়তো ইউটিউব বা ফেসবুক বা যেখান থেকে হোক বিভিন্ন মিডিয়া থেকে জেনে গেছি যে 2026 রবির বছর, ঠিক আছে। তো সেক্ষেত্রে বিশেষ করে আমি যেটা বলবো যে মেষ রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশি, এই রাশির কিন্তু সব থেকে একটা ভালো সময় আসতে চলেছে। অর্থাৎ মেষ, সিংহ এবং কন্যা রাশির ক্ষেত্রে একটা সব থেকে ভালো সময় আসতে চলেছে। এছাড়াও ভালো সময় আসতে চলেছে মীন রাশির ক্ষেত্রে, ভালো সময় আসতে চলেছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, ধনু রাশির ক্ষেত্রে, ভালো সময় আসতে চলেছে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে। তবে একটা বিষয় আমি সবসময় সতর্ক করে দিচ্ছি যে 2026-এ বিশেষ করে 3টি রাশি, 2026-এ বিশেষ করে 3টি রাশির একটু সামগ্রিক দিক থেকে কিন্তু পরিস্থিতির একটু খারাপ সম্ভাবনা থাকতেও পারে। কারণ আমরা সবসময় বলে থাকি রাশিফল কিন্তু সর্বোচ্চ নয়, রাশিফল ছাড়াও কিন্তু আমাদের অনেক রকম বিচার পদ্ধতি রয়েছে, বাট এটা আমাদের হচ্ছে হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে সেক্ষেত্রে এটাই যে আপনি মন খারাপ হয়ে বসে থাকবেন যে আমাদের টিভি মিডিয়াতে বলে দিচ্ছে সবাই অ্যাস্ট্রোলজার এই রাশির খারাপ, তার মানে সত্যি খারাপ, মনে যদি খারাপ ভেবে নিই তাহলে কিন্তু খারাপই চলে। তো আমি বলে যাচ্ছি একটা জাস্ট আন্দাজ আমাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সাধারণত তুলা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি, এই তুলা, মকর রাশি এবং কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে 2026টা একটু চ্যালেঞ্জিং হতে চলেছে। বা আপনারা যদি মনে করছেন অনেক কাজ রয়েছে, সেই বছরটা একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করুন, বা কারো পরামর্শ নিয়ে চলুন যদি কোনো সমস্যার মধ্যে। বা অনেকে অনেক সময় যায় না যে এই সময় ক্ষেত্রে আমি একটা বড় ইনভেস্টমেন্ট করতে চলেছি, বড় কোনো কাজে হাত দিতে চলেছি, বা অনেকের ক্ষেত্রে আমি বিশেষ করে বারণ করেছি অনেকের ক্ষেত্রে যাদের যদি মনে হয় যে বিবাহের জায়গা রয়েছে, বিশেষ করে তুলা রাশির, মকর রাশি ও কুম্ভ রাশির ক্ষেত্রে 2026টা একটু অ্যাভয়েড করে একটা বছর পিছিয়ে স্কিপ করে নিন। কারণ আমি বলতে পারি যে সাধারণত এর আগে আমি একবার প্রেডিকশন করেছিলাম 2025 নিয়ে, সেখানে কিন্তু কোন রাশির ক্ষেত্রে বলেছিলাম যে বিবাহের এই বছরটা অত্যন্ত খারাপ। অনেকের ক্ষেত্রে কিন্তু তারা বিবাহ করেছেন এবং 2025-এই তাদের ডিভোর্সের জায়গা তৈরি হয়েছে। এটাকে মাথায় রেখে কিন্তু আমাদের চলতে হবে। তাই আমি বারবার একটু সতর্ক করবো যে 2026-এর ক্ষেত্রে তুলা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির জাতকেরা একটু সাবধানতা যদি অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন আপনারা একটা ব্যালেন্স করে লাইফ লিড করতে পারছেন। এবং মেষ রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশির জাতকদের তো একটা খুব ভালো সময় আসতে চলেছে। এবং এছাড়াও বৃশ্চিক রাশি, মীন রাশি, এদের জন্য কিন্তু অত্যন্ত ভালো। তবে আরেকটাও বলে দিই যে অনেক ক্ষেত্রে শুধুমাত্র যে বললাম যে 3টে রাশি তুলা, মকর এবং কুম্ভ, এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করাটা অত্যন্ত জরুরি 2026-এ। এবং কাদের ক্ষেত্রে খুব কর্মের সম্ভাবনা তৈরি হচ্ছে, একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিই, তারপরে কর্মজগৎ নিয়ে একটা আলোচনা করব। গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের 2026। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন ভাই বলুন? হ্যাঁ, আমার সম্পর্কে জানবেন। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সুমন দাস। আর আমার ডেট অফ বার্থ হলো 28/7/99। 28/7/99। টাইমিংটা বলুন। রাত্রি 10টা 11। রাত্রি 10টা 11। জন্মস্থান কোথায়? মেদিনীপুর। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয় দাদার অনুষ্ঠান? হ্যাঁ, আমি আজ প্রথম কলটা পেলাম। আচ্ছা, জন্মবারটা কি দাদা বুধবার ছিল? হ্যাঁ, বুধবার। আচ্ছা, মীন লগ্ন, মকর রাশি জানা ছিল? হ্যাঁ। মীন লগ্ন, মকর রাশি। আচ্ছা, আপনার জন্মছকে যেটা দেখতে পাচ্ছি বুধটা কিন্তু রেট্রোগেট রয়েছে বা বক্র অবস্থাতে রয়েছে, ঠিক আছে। জন্মছকে বৃহস্পতি এবং শনি মেষ রাশিতে অবস্থান করছেন। লগ্ন সাপেক্ষে দ্বিতীয় বৃহস্পতি শনি, এটা খুব ভালো। লগ্ন সাপেক্ষে মঙ্গল তুলা রাশিতে অবস্থান করছে এবং মকর রাশিতে চন্দ্র এবং কেতু, এবং কর্কট রাশিতে বুধ, রবি এবং রাহু অবস্থান করছে। দেখুন একটা জিনিস যেটা বলা দাদা, আপনার নিশ্চয়ই কর্মজীবন নিয়ে কিছু প্রশ্ন আছে? হ্যালো, হ্যাঁ বলুন। আপনার প্রশ্নটা কি কোনো কর্মজীবন নিয়ে, কর্মজীবন সংক্রান্ত? আমার দুটি প্রশ্ন, মানে কর্ম এবং আমার বিবাহের যোগটা কবে রয়েছে।
আচ্ছা বেশ, দেখুন কর্মজীবন 2026-এ আপনার জন্য কিন্তু একটা অপরচুনিটি আসতে চলেছে, ঠিক আছে। তবে একটু আগে আমি যে কথাটা বলছিলাম যে মকর রাশি, ঠিক আছে, বিশেষ করে তুলা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি, এদের জন্য কিন্তু 2026টা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বছর। চ্যালেঞ্জিং মানে মানে বিশেষ করে যেহেতু আপনি যদি খেয়াল করেন আপনার যেহেতু রাশি মকর, তাই তো? হ্যাঁ, তো সেক্ষেত্রে সেই চন্দ্র এবং কেতু এক ঘরে অবস্থান করছে এবং লগ্ন সাপেক্ষে দ্বিতীয় বৃহস্পতি এবং শনি। আমি যদি আপনার ট্রানজিটটাকেও দেখি, ট্রানজিটের ক্ষেত্রেও মোটামুটি ঠিকঠাক, কিন্তু আপনার সম্পূর্ণ চক্রমে নবম ভাবটা কিন্তু খুব দুর্বল, যার জন্য দেখা যাবে কি কর্মজীবন কিন্তু আপনার খারাপ নয়, কর্মজীবন আপনার জন্য বেটার কিছু অপরচুনিটি আসবে 2026-এ। আপনি একটু মাথা ঠান্ডা করে চলবেন, যদি পারেন D9 অর্থাৎ নবাংশ চার্টগতভাবে আপনার ক্ষেত্রে বৃহস্পতি যথেষ্ট বলবান নবাংশতে, ঠিক আছে, এবং শুক্র যথেষ্ট বলবান, তা আপনার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ প্রতিভা রয়েছে, আপনার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে, কিন্তু সেই ট্যালেন্টের না সঠিক বিকাশ ঘটছে না। একদম একদম একদম। মানে আপনার মধ্যে যে শিক্ষাগত যোগ্যতা সবই রয়েছে, কিন্তু সেই ট্যালেন্টের সঠিক বিকাশ ঘটছে না। এই যে বিকাশ ঘটছে না, যদি আপনি D9টা বললাম যে বৃহস্পতি শুক্র যথেষ্ট বেটার, কিন্তু যদি আপনি D38টা দেখেন অর্থাৎ সম্পূর্ণ চক্রমটা, সেই সম্পূর্ণ চক্রমে দশম ভাব আমাদের কর্মজীবন, পঞ্চম ভাব আমাদের উচ্চশিক্ষার যে আমরা লাভ করি, যেখান থেকে আমাদের কর্মটা সম্পন্ন হবে, এই দশম পঞ্চমের সঙ্গে একাদশ ভাবের কিন্তু সংযোগটা যথেষ্ট দুর্বল। এই দুর্বল হওয়ার জন্য আপনার মধ্যে ট্যালেন্ট রয়েছে, কিন্তু সেই ট্যালেন্টের সঠিক বিকাশ বা সেই ট্যালেন্ট অনুযায়ী কর্মজীবনে যে প্রতিষ্ঠা পাওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না ভাই, ঠিক আছে। তাই তো সেই জায়গাটাকে একটুখানি ঠিকঠাক করে নেওয়াটা আমি বলবো আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। বিবাহের জায়গা যদি বলেন তো বিবাহ মোটামুটি আপনি আর কিছুদিন পরেই করুন, ঠিক আছে, হয়তো বাড়ি থেকে দেখাশোনা বা এই ধরনের জায়গা হয়তো হতেও পারে, বা সেক্ষেত্রে বিবাহটা আপনি 1 থেকে 1.5 বছর একটু স্কিপ করে যান, তাহলে দেখবেন বিবাহের জায়গাটা আরও ভালো হচ্ছে এবং বিবাহিত জীবন কিন্তু খুব একটা খারাপ নয়, তবে আপনার পছন্দের কিন্তু বিবাহ হবে, ঠিক আছে। আর যদি পারেন কর্মজীবনটাকে নিয়ে কিন্তু আপনার কিন্তু একটু ভাবতে হবে, কারণ D38 মতে যদি সঠিক প্রতিবিধান না করা হয় তাহলে কিন্তু একটু সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি ভাই, ঠিক আছে। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি। চেম্বারগুলো সোমবারে শ্যামবাজারে পেয়ে যাচ্ছেন, বিকেল 4টে থেকে 8টার মধ্যে দাদাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া রবিবারে কিন্তু রবি এবং মঙ্গলবার গড়িয়াতে পাচ্ছেন, গড়িয়া নাকতলাতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। প্রথম উইক এবং শেষ সপ্তাহে বুধবার পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, বর্ধমানে বন্ধুরা পাচ্ছেন, এবং বৃহস্পতিবার নৈহাটিতে পাচ্ছেন 7টা 30 থেকে 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন, এবং ব্যারাকপুরে কিন্তু আপনারা 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার। শুক্রবারে পশ্চিম মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন 12টা থেকে 4টের মধ্যে পাচ্ছেন। আপনাদের এইগুলো জায়গাগুলো শিডিউলগুলো জানিয়ে দিলাম, আপনারা প্লিজ যোগাযোগ করুন, চলে আসুন। এই সমস্যাগুলো নিয়ে প্লিজ বসে থাকবেন না, একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্বর কাছে আপনারা দেখান, একজন জ্যোতিষ ব্যক্তিত্বর কাছে আপনারা দেখান, নিশ্চয়ই সমস্যার সমাধান হবে। সেই জন্যই এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। এবং শনিবারে আপনারা হাওড়ার বালিতে পাচ্ছেন, দুপুর 2টো থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন, রাত্রি 8টা। এছাড়া শিলিগুড়িতে প্রত্যেক মাসের 8 তারিখ থেকে 14 তারিখের মধ্যে শিলিগুড়িতে পাচ্ছেন দাদাকে প্রত্যেক মাসে, সেবক মোড় রত্নভান্ডার জুয়েলার্স, একদম আমি মেনশন করে দিলাম জায়গাটা, কোন জায়গাটা এক্স্যাক্ট। এবং শিলিগুড়ির আরেকটি যে শিলিগুড়িতে আবার আপনারা পেয়ে যাচ্ছেন 15 থেকে 19 তারিখের মধ্যে, সেটাও আপনাদের বলে দিলাম 15 থেকে 19 তারিখের মধ্যে শিলিগুড়িতে পাচ্ছে, সেটাও কিন্তু সিটি সেন্টার রত্নভান্ডার জুয়েলার্স প্রতি মাসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের মেনশন করে দিচ্ছি, শুধুমাত্র আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। আরেকবার ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন নমস্কার, কোথা কে থেকে বলছেন? বলছেন, বলুন। শ্যামনগর থেকে বলছি। শ্যামনগর বলুন। থেকে কার বিষয়ে জানবেন? আমার বিষয় জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। প্রতুল চৌধুরী। যেটা বাদ বলুন। প্রতুল চৌধুরী, PRO। হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি, তুমি ডেট অফ বার্থটা বলো। 30শে আগস্ট 2007 রাত্রি 2:30। 30শে আগস্ট 2007 রাত্রি 2:30। জন্মস্থান? কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা, আচ্ছা মেডিকেল কলেজ। বেশ, আচ্ছা সেদিন কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, সেদিন বৃহস্পতিবার ছিল। লগ্ন হচ্ছে কর্কট আর রাশি হচ্ছে মীন রাশি, জানা ছিল? না। আচ্ছা বেশ, কি জানতে চাইছো বলো। আমি আমার ক্যারিয়ার নিয়ে জানতে চাই, আর কর্মজীবন। দেখো আমি তোমার এখন অ্যানিমেশন মাল্টিমিডিয়া নিয়ে পড়ছি। কি নিয়ে পড়ছো?
অ্যানিমেশন মাল্টিমিডিয়া নিয়ে বেশ, পড়ছি। অ্যানিমেশন মাল্টিমিডিয়া নিয়ে। দেখো, প্রথমত বলি যে তোমার শুক্র বুধের নক্ষত্রে অবস্থান করছে এবং বক্রী অবস্থাতে রয়েছে। প্রথমে যেটা বলার, তোমার সব থেকে ভালো যেটা মূলত্রিকোণ রবি, ঠিক আছে? রবি মূলত্রিকোণ হলেও কিন্তু দেখো রবি, আমরা এই ছোটোখাটো বিষয়গুলোকে যদি একটু গুরুত্ব দিয়ে দেখি, যে মূলত্রিকোণ যদি রবি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্মছকে যথেষ্ট ট্যালেন্টেড জায়গা তৈরি করে। কিন্তু দেখবে এই ট্যালেন্টটা অনেক সময়, এই যে এর আগেও যে ফোনটা এসেছিল, একই ফোন। বুঝলো, তোমার ক্ষেত্রেও কিন্তু দেখবে তুমি মাল্টিমিডিয়া নিয়ে পড়াশোনা করছো, খুব ভালো, এবং এই মাল্টিমিডিয়া নিয়ে পড়াশোনা করছো বা অ্যানিমেশন নিয়ে তুমি কাজ করছো বা সেটা নিয়ে শিখছো, পরবর্তী ক্ষেত্রে তার কেরিয়ারটা কি হতে পারে, তোমার এটাই তো প্রশ্ন, তাই না? তো দেখো, এই যে তুমি অ্যানিমেশন নিয়ে করছো, এর কিন্তু কম্বিনেশনটাই কিন্তু শুক্র। কিন্তু তোমার জন্মছকে যদি আসো, সেই শুক্র কিন্তু অশ্লেষা নক্ষত্র বা বুধের নক্ষত্রে রয়েছে, তার মানে এটা একটা রাজযোগ তৈরি করলো। কিন্তু যেহেতু সেখানে শুক্র রেট্রোগেড হয়ে গেল, সেই রাজযোগটা তোমার এগেনস্ট হয়ে গেল, বুঝতে পারলাম? মানে রাজযোগটা যে শুভফল দেওয়ার কথা, সে তোমার ক্ষেত্রে কিন্তু সুফল দিতে পারবে না। তাই তুমি যে বিষয়টাকে চুজ করেছো একদিক থেকে ভালো, কিন্তু তোমাকে যেটা বলবো, তুমি যদি পারো গার্জেনকে সাথে করে একটু নিয়ে এসো, এই জায়গাটার একটা প্রতিকার প্রতিবিধান প্রয়োজন। তাহলে তুমি যে অ্যানিমেশনটা পড়ছো বা শিখছো, সেটা তোমার জন্য খুব ভালো, কিন্তু ওটা তোমার এগেনস্ট হয়ে দাঁড়ায়। বুঝতে পারলাম বিষয়টা? মানে রাজযোগটা খুব ভালো তৈরি হয়েছে, কিন্তু যেহেতু শুক্রটা রেট্রোগেড বা বক্রফল দিচ্ছে, কারণ আমরা প্রত্যেকেই জানি শুক্র হচ্ছে আমাদের রাহু কেতুকে বাদ দিয়ে সমস্ত গ্রহেরা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ চলে, আর রাহু কেতু চলে ক্লকওয়াইজ, তার বিপরীত পথে হাঁটে। তোমার যখন জন্ম হয়েছিল শুক্র রেট্রোগেড ছিল, এই রেট্রোগেড শুক্র তোমার ক্ষেত্রে কিন্তু একটা এগেনস্ট ফল দিতে পারে। আবার রাজযোগ তৈরি হয়েছে, এটা ভালো ফল দেবে কিন্তু এগেনস্ট ফল দিতে পারে। তাই এগেনস্ট ফল যাতে না দিতে পায়, তার জন্য কিছু প্রতিকার প্রতিবিধান প্রয়োজন, প্রথম। সেকেন্ড একটা বিষয়, যেটা তোমার মধ্যে তো খুব ভালো ট্যালেন্ট রয়েছে, তুমি যথেষ্ট পরিমাণে যুক্তিবাদী এবং তুমি যুক্তিতে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করো। তোমার রবিটা মূলত্রিকোণ রয়েছে, তার মানে এই রবিটা যথেষ্ট স্ট্রং। রবি কোন রাশিতে অবস্থান করছে? সিংহ রাশিতে, কিন্তু নক্ষত্র কি পেয়েছে? মঘা নক্ষত্র, অর্থাৎ কেতু নক্ষত্র পেয়ে গেছে। এটা তোমার ক্ষেত্রে কিছুটা কিন্তু অশুভ জায়গা দিতে পারে কেরিয়ারের ক্ষেত্রে। মানে আমি বললাম কি, তোমার মধ্যে ট্যালেন্ট রয়েছে, কিন্তু আলটিমেটলি পড়াশোনা শিখে তুমি সঠিক জায়গায় আমরা কর্ম সম্পাদনটা করতে পারছি না। এই কর্ম সম্পাদনটা কেন করতে পারছি না? আমাদের এই জন্মছকের ছোটোখাটো যে বিষয়গুলোকে যদি আমরা একটু রেকটিফাই করে নিতে পারি, সংস্কার করে নিতে পারি, তবেই কিন্তু কর্মজীবনটা বাবু ভালো হতে পারে। ঠিক আছে? তো তুমি যদি পারো একটু গার্জেনকে সাথে করে নিয়ে এসো, তবে ভয় পেও না, তোমার এই জায়গাটাই তোমার কিন্তু ভালো জায়গা দেবে। কিন্তু এই যে বাধা বিপত্তিগুলো রয়েছে, তার জন্য কিছু প্রতিকার প্রতিবিধান প্রয়োজন। ঠিক আছে? একদম। তার জন্য অবশ্যই কিন্তু বুকিং নাম্বারটা রাখতে হবে এবং গার্জিয়ানকে নিয়ে তুমি চলে আসো, জানলে অনেকটাই তুমি জেনে ও গেছো। বলতে চাইছিল রাশিটা কি, তাও বলে দিই। তোমার মীন রাশি, তোমার মীন রাশি। প্রথমে যেটা বললাম, তোমার লগ্নটা হচ্ছে কর্কট লগ্ন, আর রাশি হচ্ছে মীন রাশি। একদম। আমরা যে আলোচনাটা আজকে রেখেছি, শর্মিষ্ঠা দে, প্রতিমা দে এবং গৌরাঙ্গ দা এবং ইন্দ্রজিৎ মিশ্র, তারা কিন্তু জিজ্ঞাসা রেখেছেন আমাদের কর্মজীবনটা কেমন যাবে এবং রাশিগত বিচারে আমাদের কতটা শুভত্ব অশুভত্ব থাকবে 2026-এ। বিশেষ করে দিদি, কতগুলো রাশির জন্য অত্যন্ত শুভ কর্মজীবনের একটা জায়গা আসতে পারে। মানে যারা মনে করছে নতুন কোনো কর্মজীবন চেঞ্জ করতে চাইছেন, অপরচুনিটি, মেষ রাশির কিন্তু খুব ভালো কর্মজীবনের একটা অপরচুনিটি আসবে। সেক্ষেত্রে মিথুন রাশিরও কিন্তু কর্মজীবনের বিশাল অপরচুনিটি আসতে চলেছে। কর্কট রাশিরও কিন্তু খুব ভালো কর্মজীবন অপরচুনিটি আসতে চলেছে এবং অনেক সমস্যার সমাধান ঘটে যাবে। সিংহ রাশির ক্ষেত্রেও কর্মজীবনে একটা বিশাল অপরচুনিটি আসবে, কন্যা রাশির ক্ষেত্রেও আসবে, এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু কর্মজীবনে বিশাল অপরচুনিটি, এবং মীন রাশির ক্ষেত্রে এবং ধনু রাশির ক্ষেত্রে। তাহলে অনেকগুলো রাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবছর 2004, এবছর না, আমরা তো এখন 25-এর হচ্ছে শেষের দিকে, 26-এ গিয়ে একটা বিশাল কিন্তু শুভ ফল দিতে চলেছে। তাই আপনারা যারা মনে করছেন যে কর্মজীবনে, বিশেষ করে আমি যেটা বলবো, মেষ, সিংহ, কন্যা, এই মেষ, সিংহ, কন্যা এবং এই তিনটে রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি পারেন না, এই 2026টাকে খুব ভালো করে ইউজ করুন, এবং এই 2026-এর যে রসদ, এই 2026-এর মধ্যে আপনি যে কর্মকাণ্ড করে ফেলবেন, এই কর্মকাণ্ডটা আপনাকে পরবর্তী জীবনে একটা বিশাল অভিজ্ঞতা, ভালো একটা লাইফ স্পেন্ড করা এবং কর্মজীবনে বিশাল একটা জায়গায় কিন্তু নিতে পারে। কিন্তু বারবার একটা কথা আমি বলে দিচ্ছি, তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং বৃষ রাশির জাতজাতিকারা 2026টা কিন্তু একটু মাথা ঠান্ডা করে চলতে হবে। এবং যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে, কোনো ইনভেস্টমেন্ট, বাড়ি করতে যাচ্ছেন, কন্যা বা পুত্রের বিবাহ দিতে যাচ্ছেন, ঠিক আছে, বিদেশ যাত্রা করতে যাচ্ছেন, বড় টাকার কোনো কিছু লোন নিতে চলেছেন, এই সময়টা বা 2026টাকে একটু অ্যাভয়েড করে ঠান্ডা মাথায় চলুন।
তাহলে দেখবেন আপনাদের 2026-এ যে প্রবলেমগুলো ছিল সেইগুলো একটু ঠান্ডা মাথায় যদি চলতে পারেন, 2027-এ গিয়ে ওটাকে আবার সুন্দর করে আপনারা কিন্তু মেকআপ করে দিতে পারবেন। ঠিক আছে, একদম। ফোনটা নিন। আমরা একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। আমি সন্তোষপুর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলে বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে রাহুল রায়। 7/9/2000। 7/9/2000। টাইমিংটা বলুন। 2000 দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। আচ্ছা, দেখা হয় নিয়মিত অনুষ্ঠান? দাদা কখন সবসময় দেখি। কেন ভালো লাগে? ভালো লাগে কেন? দাদা এই যে একটু যে কথাগুলো বললে, দাদা খুব ভালো কথাবার্তা বলে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ছেলের জন্মবারটা কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। আচ্ছা, ওর লগ্ন হচ্ছে ধনু লগ্ন আর রাশি হচ্ছে ধনু রাশি, অর্থাৎ লগন চাঁদ ছেলের মধ্যে কিন্তু যথেষ্ট ট্যালেন্ট রয়েছে, বুঝতে পেরেছেন? কিন্তু ব্যাপারটা হচ্ছে ও কর্মজীবন নিয়ে না একটু অসুখী হবে, বুঝতে পেরেছেন তো? কর্মজীবনটা যেরকমভাবে সম্পাদন হওয়া উচিত, যেভাবে পাওয়া উচিত, তাতে কিন্তু একটু প্রবলেম হবে, কারণ ওর শুক্রটা একটু নিচস্থ, আবার যেটা বলার বুধটা কিন্তু তুঙ্গ, আবার রবি কিন্তু সক্ষেত্রগত। কিন্তু আমাদের যদি D38 চার্টটা দেখেন, সেখানে কিন্তু একাদশপতি যথেষ্ট ভালো, নবমপতি ভালো, কিন্তু যেহেতু ষষ্ঠপতির সঙ্গে অষ্টমপতির একটা সংযুক্তকরণ ঘটেছে লগ্নপতির সাথে, তাহলে কিন্তু ওর কেরিয়ারে কিছু জায়গায় কিন্তু বাধা বিপত্তি তৈরি হতে পারে। মা তো আপনার ছেলের জন্য একটা বিশেষ করে উদ্বেগ হচ্ছে, ছেলে যাতে কর্মজীবনে ভালো প্রতিষ্ঠা পায়, সব কিছু দিক থেকে শুভ হয়, সব কিছুই হবে, কিন্তু একটুখানি যেন বাধা বিপত্তি ছেলের ক্ষেত্রে কিন্তু বেশি যেন দেখা যাচ্ছে। তো যদি পারেন আপনি এই জায়গাটার একটু প্রতিকার প্রতিবিধানের চেষ্টা করবেন, কারণ ষষ্ঠ ভাব অষ্টম ভাব একত্রীকরণ জন্মছকগতভাবে, এটা আমি বারবার বলেছি যে সম্পূর্ণ চক্র মতে যাতে ষষ্ঠ ভাবের সঙ্গে অষ্টম ভাবের সংযুক্তিকরণ ঘটবে, তাদের মধ্যে কিন্তু অনেক প্রতিভা থাকে, কিন্তু প্রতিভার সঠিক বিকাশে কিন্তু তাদের বাধা ঘটে। আপনার ছেলেও কিন্তু 26 মার্চ ও 21 তারিখে আর একটা পুলিশের পরীক্ষা দিয়েছে, পরপর 2-3টে পরীক্ষা দিয়েছে। ও পুলিশের জন্য প্রিপারেশন বা চাকরি হবে ওর? হয়ে যাবে। কিন্তু আমি যেটা বললাম যে মা, ওর 38 যে চার্ট, D38 চার্টে ষষ্ঠ অষ্টম সংযুক্তিকরণ, এই ষষ্ঠ অষ্টম সংযুক্তিকরণ তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বাধা দিয়ে দেয়, বুঝতে পারছেন তো? আপনার ছেলের মধ্যে ট্যালেন্ট রয়েছে, তবে এটুকু আমি বলতে পারি যে পুলিশের পরীক্ষাগুলো দিচ্ছে, ও কিন্তু চান্স পেয়ে যাবে। ওর জন্মছকে যেটা সব থেকে বেটার পয়েন্ট, সেটা হচ্ছে কি নবমপতির সঙ্গে লগ্নপতি একাদশপতির সংযুক্তিকরণ, এটা ওকে চাকরির জন্য একটা ভালো সুযোগ সুবিধা দেবে, কিন্তু ওই ষষ্ঠ অষ্টমের কম্বিনেশন এটা কিন্তু একটু বাধা দিতে পারে। আর জন্মছকে শুক্রটা একটু নিচস্থ, বিবাহের জায়গাটা একটু দেখছে। আরেকটা কথা বলুন। বলছি, মাসের রেজাল্ট মানে এই আজকে হচ্ছে 25 তারিখ, তো 27-28-29-এর মধ্যে একটা রেজাল্ট পাস করতে পারবে? একদম সম্ভাবনা প্রবল এবং পাস করতে পারবে। ঠিক আছে, আপনি একবার আমাকে জানাবেন, ঠিক আছে? আপনি তাও ফোন নাম্বারটা লিখে রাখুন। এবং যদি পারেন আমি শুধু একটা কথা বলবো, এই ষষ্ঠ অষ্টমের একটা প্রতিকার প্রতিবিধান যদি করে রাখতে পারেন, কর্মজীবনটা আরো ভালো হবে। তবে আমি এটুকু বলতে পারি যে ওর এখন বর্তমান রুলিং অনুযায়ী এই যে সামনে রেজাল্টটা পড়ছেন 27-28 বা যাই বলছেন, রেজাল্ট কিন্তু ভালো হবে, পাস করে যাবে এবং সেখান থেকে চাকরির সুযোগও আসবে। ঠিক আছে, 2026টা ভালো হতে চলেছে ছেলের জন্য। একদম। আসলে আমাদের যে কটা আজকে যেই ফোনগুলো এসে সবই কিন্তু ট্যালেন্টেড, কিন্তু ওই যে কোথাও একটু বাধা বিঘ্ন রয়েছে। দিদি কি বলতো, ব্যাপারটা হচ্ছে আমরা কি হয় অনেকের ক্ষেত্রে যে সুখ্যাতি বিচার, ধরো মূলত্রিকোণ গ্রহ, ঠিক আছে, কোন এই যে মাঝখানে যে ছেলেটি ফোন করলেন, তার কিন্তু সুন্দর অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করছে, তার শুক্র বুধের কম্বিনেশন রাজ্য তাকে ওই দিকেই নিয়ে গেছে। শুক্রের কাজ তো অ্যানিমেশনের কাজ, তো ক্রিয়েটিভ কাজ, এগুলো চুজটা ঠিক করেছে। কিন্তু একটা জিনিস আমরা মাথায় রাখতে হবে, আমার রাজযোগটা ভালো ফল দিতে পারে, কিন্তু যদি সেই রাজযোগ আমার এগেনস্ট হয়ে দাঁড়ায়, তাহলে তো আমার বিপরীত ফল দিতে পারে, তাই না? তো সেক্ষেত্রে এই জায়গাগুলোকে একটু দেখা দরকার। মূলত্রিকোণ গ্রহ রয়েছে রবি, কিন্তু সেখানে কেতু সংযুক্ত, সেই রবি মূলত্রিকোণ তো ভালো ফল দেবে না। অর্থাৎ আমাদের জন্ম ছকেই না লুকিয়ে আছে আমাদের সমাধানের রাস্তা। আমাদের এই সমাধানের রাস্তাটা খোঁজার কাজে কিন্তু ভালো জ্যোতিষীর কাজ করা। তো ভালো জ্যোতিষীকে খোঁজার দায়িত্বটা আপনার, এবং প্রতিকার প্রতিবিধান যদি সেই সম্পূর্ণ চক্র মতে করতে পারেন, তার তো সোনায় সোহাগা। এবং আমি এটুকু সবাইকে বলবো, আমাদের সময় মনে শেষের দিকে, তাই তো? তো সেক্ষেত্রে শুধু একটুই বলা, 2026 যে রাশির ভালো হতে চলেছে আমি তো বলেই দিলাম, এবং যাদের জন্য সতর্কতা অবলম্বন সেটাও বলে দিলাম। এবং যদি মনে হচ্ছে ডিটেলস কিছু জানবেন বা কর্মজীবন নিয়ে আপনাদের কোনো কিছু সমস্যা রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই, বারবার আমি যেটা আমার লাইভে বলে থাকি, যে সম্পূর্ণ চক্রম, কর্মভাবা কুবের চক্রম, D38, D31 এবং D9 চার্টকে ভালো করে বিচার বিশ্লেষণ করে তার প্রতিকার প্রতিবিধান করুন।
আপনি দেখবেন আপনার রাস্তা সঠিক পেয়ে গেছেন। সুন্দর হবে সেই রাস্তাটি। একদম আমাদের সময়সের পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার নিশ্চয়ই আমরা একটু টপিক নিয়ে আলোচনা করব। বুকিং নাম্বারটা রয়েছে, আপনারা বুকিং অন রয়েছে। আরেকবার বলতে বলতে বিদায় নিচ্ছি, 9831707058 এবং আরেকটি নাম্বার 9874207060। একদম আমাদের সময়সের পরবর্তী লাইভে আবার ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, অসংখ্য একদম ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। সমস্যা হোক যতই জটিল,